স্যার প্রেজেন্টটা নিবেন না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন যেটা করব, তোমাদের কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমের পার্ট হিসেবে তোমাদেরকে একটা স্যাম্পল ক্যালকুলেশন আমরা দেখাবো। অর্থাৎ এটা কোনো গ্রুপের ক্যালকুলেশন হবে না, 8টা গ্রুপের জন্য 8টা ডিফারেন্ট সেট আমরা দিচ্ছি, সেগুলোর বাইরে একটা ক্যালকুলেশন পুরোপুরি আমরা দেখাবো, যাতে নাকি সেইটার আলোকে তোমরা যার যার গ্রুপের ক্যালকুলেশন গুলো নিজেরা নিজেরা করতে পারো। তো সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট নাম্বার 9, যেটাকে আমরা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম হিসেবে ওদেরকে দিয়েছি। তো এটা সার্কিটটা তো তোমরা অলরেডি জানো, এটা সিরিজ রেজোন্যান্স সার্কিট, আমরা এর আগে আলোচনা করেছি। তো মূলত এই আরএলসি এটা হচ্ছে আমাদের মেইন সিরিজ রেজোন্যান্স সার্কিট, কিন্তু তার সঙ্গে অতিরিক্ত একটা আর1 এখানে দেওয়া হয়েছে 100 ওহম, এটা ফিক্সড। আর সাপ্লাই ভোল্টেজ আমরা দিচ্ছি হলো 5 ভোল্ট পিক টু পিক 6 কিলো হার্টজ, তাহলে এটাও কিন্তু ফিক্সড। এরপর আমাদের সিটা আমরা ভ্যারি করব, সব গ্রুপকে ভ্যারি করতে হবে। বাকি যে দুইটা আইটেম এন এবং আর, এই দুইটা প্রত্যেক গ্রুপের জন্য ভিন্ন ভিন্ন হবে। তার মধ্যে এল এর ভ্যালুটা আমরা সরাসরি দিয়ে দিচ্ছি, আমরা যে চার্টটা দিচ্ছি ওখানে এটা আছে প্রত্যেক গ্রুপের জন্য এল এর ভ্যালু কত। এখনই আমি দেখাই। যেমন দেখো, গ্রুপ ওয়ান জন্য এল এর ভ্যালু কত? 9 মিলি হেনরি। এভাবে গ্রুপ 2 আছে, প্রত্যেকের জন্য এখানে দেওয়া আছে, এই কলামে পুরোটাই কিন্তু বলা আছে। তাহলে এল এর ভ্যালুটা তুমি পেয়ে গেছো। তাহলে বাকি থাকবে কি এখন? আর এর ভ্যালু, তাই না? আর এর ভ্যালুটা পাওয়ার জন্য আমরা যে কাজগুলো করব, সেই কাজগুলোকেই বলা হবে ডিজাইন। অর্থাৎ আমরা এই সার্কিটটা ডিজাইন করব, কিছু কন্ডিশন দেওয়া আছে, সেই কন্ডিশন গুলো ফলো করে আমরা এই সার্কিটের আর এর ভ্যালুটাকে ডিজাইন। এটা কেন আমরা করব? কারণ আমাদের এই এক্সপেরিমেন্টটা, যেটাকে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম হিসেবে আমরা সলভ করতে যাচ্ছি, এখানে এটা একটা কন্ডিশন কিন্তু বলা আছে যে আমাদেরকে এমনভাবে কাজটা করতে হবে যাতে আমাদের কাজটার মধ্যে ডিজাইন কথাটা আসে, অর্থাৎ ডিজাইন যেন হয়, এমন কিছু কাজ যেন হয় যেটা ডিজাইনের অংশ। সেইটা তোমাদেরকে ছেড়ে দেবো আমরা, সেটা হচ্ছে এই আর এর ভ্যালুটা তোমরা নির্ধারণ করবে। কিসের ভিত্তিতে? আমরা কতগুলো কন্ডিশন দিব তার ভিত্তিতে। যেমন কন্ডিশন এখানে বলা আছে, ফর এক্সাম্পল গ্রুপ 4, তাহলে ওদেরকে বলা আছে ফ্রিকোয়েন্সি সবার কিন্তু কমন, সোর্স ভোল্টেজও কমন, তো ওদের বলা আছে তাদের জন্য এম হচ্ছে 10 মিলি। এখন ওদেরকে কিছু শর্ত দেওয়া আছে, রেজোন্যান্স কারেন্টটা 11 মিলি হেনরির কম হতে পারবে না, 13 মিলি হেনরির বেশি হতে পারবে। তখন এখানে রেজোন্যান্স কারেন্টের একটা রেঞ্জ দেওয়া, এটাই তারা কাজে লাগাবে। কাজে লাগালেই কিন্তু তখন এই আর এর ভ্যালুর একটা রেঞ্জ সে এখানে বের করতে পারবে, আর এর ভ্যালু কত থেকে কতর মধ্যে হবে। তাহলে প্রথম কাজ হবে আর এর ভ্যালুর রেঞ্জটা বের করা। রেঞ্জ যখন বের করলাম, সেখান থেকে পরবর্তীতে আমাদেরকে আর সিলেক্ট করতে হবে, আমরা আর তো ভ্যারি করবো না। এই রেঞ্জটা হাতে পাওয়ার পর ওর ভেতর থেকে একটা ফিক্স ভ্যালু নেব। তো সেই ফিক্সগুলো কিভাবে নিব? এই ক্ষেত্রে আমাদের গাইডলাইনে দুইটা কথা বলা আছে উপরের দিকে, আমরা এগুলো আগে আলোচনা করি। একটা কথা বলা আছে যে আমি যে রেঞ্জটা পাবো, এখানে যে রেঞ্জটা পাবো সেখান থেকে আমি, মনে করো আমি রেঞ্জটা পাইলাম সে, উদাহরণ হিসেবে বলছি যে 15 ওহম থেকে 30 ওহম পাইলাম। এখন তাহলে ওখান থেকে আমি একটা ফিক্সড আর কিভাবে নিব? আমরা দেখবো যে ডিসক্রিট রেজিস্ট্যান্স হিসেবে মার্কেটে ফিক্সড রেজিস্ট্যান্স অ্যাভেলেবল কি পাওয়া যায়। যেমন আমরা জানি যে ফিক্সড রেজিস্ট্যান্স পাওয়া যায় 1 ওহম, 10 ওহম, তারপর 22 ওহম পাওয়া যায়, এরকম আবার বোধহয় 47 ওহম পাওয়া যায়। তারপরে উপরের দিকে গেলে 100 ওহম পাওয়া যায়, 220 ওহম পাওয়া যায়, আরো উপরে গেলে 1 কিলো ওহম পাওয়া যায়, তারপরে 2.2 কিলো ওহম পাওয়া যায়, 10 কিলো ওহম পাওয়া যায়, বিভিন্ন রকম আছে। সবটা আমার এখন জানাও নাই। তো তাহলে আমাদের প্রথম কাজ হবে যে আমরা যে কন্ডিশনটা দেওয়া থাকবে সেটার ভিত্তিতে এই আর এর ভ্যালু কত হবে সেটার রেঞ্জটা আগে বের করা, যে কত থেকে কতর মধ্যে হবে। তারপর আমরা খুঁজে দেখবো যে হ্যাঁ, এর মধ্যে ফিক্সড রেজিস্ট্যান্স হিসেবে
কোনটা অ্যাভেলেবেল। আমরা একটা কথা এখানে বলছি, তোমরা খেয়াল করো যে ডিসক্রিট রেজিস্ট্যান্স, অর্থাৎ খোলা একটা রেজিস্ট্যান্স হিসেবে মার্কেটে অ্যাভেলেবেল যেগুলো পাওয়া যায় সেরকমই একটা রেজিস্ট্যান্স আমরা এখানে পরে চুজ করবো, এই কলামের সাথে ফিল আপ করবো। যে এই কাজটা যখনই করবো এর দ্বারা আসলে আমরা কি করলাম, একটা হলো যে আমরা ডিজাইনের কাজটা করলাম, এই কাজটার নামই হলো ডিজাইন। 2 নম্বর হলো ইঞ্জিনিয়ারিং নর্মস বা প্র্যাকটিস, সেটা আমরা ফলো করলাম। এটাও কিন্তু আমাদের জরুরি, কারণ এখানে কিন্তু আমাদের এই কথাটা বলা ছিল, আমাদের প্রথমে বলা আছে, দেখো ও না, এটা অন্যদের লেসন প্ল্যানে চলে আসছে। তোমাদের লেসন প্ল্যান মনে হয় আরো, তোমাদের লেসন প্ল্যানটা, আচ্ছা এটা আমি তাহলে ওপেন করি। হুম, এটা হলো আমাদের লেসন প্ল্যান। এখানে বলা আছে, দেখো, apply information and concept of engineering fundamentals to solve complex engineering problem with a range of conflicting requirement। তার মানে আমাদের কমপ্লেক্স engineering প্রবলেমের আরেকটা শর্ত হলো কনফ্লিক্টিং রিকোয়ারমেন্ট হতে হবে। তারপরে আবার ইউজ অফ দি মেথডস দ্যাট ইনক্লুড ডিজাইন অফ এক্সপেরিমেন্ট, তার মানে আমাদের ডিজাইন নামক কাজটা করতে হবে। তারপর কি বলা হয়েছে, বাকিগুলো কমন, ডেভেলপ রাইটিং এন্ড কমিউনিকেশন স্কিল, এটা তো আমরা সাধারণ এক্সপেরিমেন্ট রিপোর্ট থেকে পাবো। অ্যাপ্লাই সার্কিটাল লস, এটা বিভিন্ন রকম নেটওয়ার্ক থিওরাম শিখবো, যেটা আমরা কুইজ থেকে আমরা পাবো। তারপরে হচ্ছে, আর এটা হলো হ্যান্ডস অন ট্রেনিংটা আমাদের হচ্ছে কিনা সেটা আমরা এক্সপ্লেনেশনটা ফ্রি পাবো। তা আমাদের শেষের যে দুইটা, এই দুইটা কিন্তু মানে আমাদের ল্যাবের পার্ট, ওবির পার্ট না। আর প্রথম তিনটা হচ্ছে ওবির পার্ট। প্রথম তিনটার মধ্যে আবার 3 নাম্বার যেটা, এটা ওবির পার্ট হলো, এটা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমের পার্ট না। তাহলে মূলত আমাদের কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমের পার্ট হলো প্রথম দুইটা, এই দুইটা। তো সেক্ষেত্রে কি কি জিনিস আমাদের দরকার, কাজটা এমন হতে হবে যেন সেটা ডিজাইন হয়, তারপরে সেটা যেন ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসের আন্ডারে থাকে, সেটা যেন কনফ্লিক্টিং টেকনিক্যাল রিকোয়ারমেন্ট, এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। তো সেই জন্য আমাদের লেসন প্ল্যানের মধ্যে এই টেবিলটা আমরা দিচ্ছি, এটাও আমি তোমাদের শেয়ার করছি, তোমাকে এটা পাইছো? তোমাকে এই জিনিসটা পেয়েছো কিনা, আমি গ্রুপে শেয়ার করছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমাকে এটা জি পাইছো? স্যার। হ্যাঁ, তো স্যার এখানে দেখো আমাদের কিন্তু এই কমপ্লেক্স প্রবলেমের মাধ্যমে এই জিনিসগুলো আমাদের আসতে হবে। নলেজ প্রোফাইল আসতে হবে 3, 4, 5, 6, আর কমপ্লেক্স প্রবলেম হিসেবে আসতে হবে WP1, WP, W3, আর কমপ্লেক্স অ্যাক্টিভিটি হিসেবে W1। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টা জিনিস আসতে হবে। এই 8টা জিনিস কি, এটাও কিন্তু তোমাদেরকে আমি একটা চার্ট শেয়ার করেছি, এই যে 3 পেজে একটা চার্ট, এটা পাইছো তোমরা? আমি গতকাল শেয়ার করছি। জি হ্যাঁ, এই চারটা মূলত বায়োটের ম্যানুয়াল থেকে নেওয়া। এর মধ্যে প্রথমে আছে হলো আমাদের 12টা প্রোগ্রাম আউটকাম, এটা এমনি আছে, আমাদের এমনি দরকার হয় তাই আমি দিলাম। তারপরে আমাদের আছে হলো নলেজ প্রোফাইল গুলো আছে। দেখো আমাদের বলতেছে 3, 4, 5, 6 অ্যাটেন্ড করতে হবে। নলেজ প্রোফাইল K3 টা কি, এ সিস্টেমেটিক থিওরি বেসড ফর্মুলেশন অফ ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল রিকোয়ার্স ইঞ্জিনিয়ারিং, মানে ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল নলেজ হয় এরকম কোনো কাজ। তো আমাদের এখানে তো ডেফিনেটলি নেটওয়ার্ক থিওরাম ব্যবহার করতেছে, মানে ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল আমাদের হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্পেশালাইজড নলেজ দ্যাট প্রোভাইডস থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক অ্যান্ড বডিজ অফ নলেজ ফর দি accepted practice areas in the engineering discipline. Mass is at the forefront of the discipline. আচ্ছা, তাহলে এটা বলতেছে হলো ইঞ্জিনিয়ারিং স্পেশালাইজড নলেজ জন্য হয়। তো আমাদের এই রেজোনেন্স সার্কিট তো আসলে একটা ফিল্টার সার্কিট, তো এই নলেজটা কিন্তু আবার স্পেশাল নলেজের মধ্যেও পড়ে। তাহলে K3, K4 হলো। K5 ছিল কি, নলেজ দ্যাট সাপোর্ট ইঞ্জিনিয়ারিং ডিজাইনিং প্র্যাকটিস এরিয়া। তো
তো আমরা কিন্তু যে কাজটা করতেছি সেখানে ডিজাইনের একটা কাজ আছে, তাহলে K5 হয়ে যাচ্ছে। নলেজ অফ ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস ইন দ্য প্র্যাকটিস এরিয়া ইন দ্য ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন, K6। তাহলে K6 আমাদের কিভাবে হচ্ছে? ওই যে আমরা প্রথমে ধরো বের করলাম যে রেজিস্ট্যান্স ভ্যালু হবে, সে বের করলাম যে 5 ওহম থেকে 30 ওহম পর্যন্ত। তাহলে এখন 5 ওহম থেকে 30 ওহমের মধ্যে আমরা কি নিব? সেই ফিক্সড রেজিস্ট্যান্স নিব যেটা ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস হিসেবে তোমার ডিসক্রিট রেজিস্ট্যান্স অ্যাভেলেবেল পাওয়া যায়। তার মানে এখানে 10 ওহম আছে আর 22 ওহম আছে, তাহলে এই দুইটার কোন একটা নিতে হবে। এখন আমরা যখন আমাদের এই রেঞ্জটা বের করব এবং যদি দেখা যায় যে এই রেঞ্জের মধ্যে নেওয়ার মতো একাধিক রেজিস্ট্যান্স চলে আসছে, তখন কি করবো সেটা কিন্তু আমাদের গাইডলাইনে বলা আছে। এই যে এখানে বলা আছে যে calculate the range of R within the range of current, এটা গেল। choose a constant value of R যার পাওয়ার কনজাম্পশন 250 মিলিওয়াট within the range from available list of electronic gate register to use as discrete element for electronic cycle device। এটা তো প্রথম কথা। এবং দ্বিতীয়টা, যদি আমার এমন হয় যে দুইটা রেজিস্ট্যান্স পেয়ে গেলাম, এখানে একটা কথা বলা আছে, give priority to get possible minimum current and resonance during selecting R as design parameter। তার মানে তোমার এমন যদি হয় যে তোমার রেঞ্জের মধ্যে দুইটা রেজিস্ট্যান্স পাওয়া যাচ্ছে বা তিনটা পাওয়া যাচ্ছে, ওর মধ্যে কোনটা নিবা? কারণ ওর মধ্যে বড়টা নিতে হবে, মিনিমাম। যেটাতে কম কারেন্ট আসবে, তার মানে রেজিস্ট্যান্স বড়টা নিতে হবে, তাই তো? বুঝতে পারছো? ইয়েস স্যার, ইয়েস স্যার। এটাই। তাহলে ব্যাপারটা কি দেখো, সব মিলে কি দাঁড়ালো যে আমাদের তাহলে K3 K4 K5, K5 হলো, K6 কি হয়েছে? কিছু ফাইল নাম হচ্ছে আমাদের সমস্যা। লেসন প্ল্যান করি। হ্যাঁ, তো আমাদের K3 K4 K5 K6 লাগবে। তো আমাদের, হ্যাঁ, তাহলে K3 K4 K5 K6 হয়ে গেল। তারপর কি লাগবে? WP1 WP2 WP3, এই তিনটা লাগবে। সেটা আমরা চেক করি। যেমন WP মানে তো কম্পিউটার প্রবলেম। এখানে এই যে যেগুলোকে তারা P1 থেকে P7 বলতেছে, ওটাই আসলে WP1 WP2 WP3 এরকম আছে। তাহলে WP1টা কি? ডেপথ অফ নলেজ রিকোয়ার্ড, কি সেটা? cannot be resolved without in-depth engineering knowledge at the level of one or more of K3 K4 K5 K6 or K8। মানে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটার এক বা একাধিক নলেজ এরিয়ার জন্য আসে। তো আমরা তো অলরেডি দেখলাম যে K3 K4 K5 K6 আসে, আমাদের শুধু K8টা আসলে আসে না। K8টা হচ্ছে কি? রিসার্চ লিটারেচার রিভিউ করা, মানে গবেষণা করা, সেটা আমাদের নাই। তার সমস্যা নেই, আমাদের P1 হওয়ার জন্য K8 হওয়াটা জরুরি। তাহলে আমরা এখন বলতে পারি যে আমাদের P1টা কিন্তু এই দ্বারা অ্যাটেন্ড হবে। 2 নম্বর P2টা কি? ইনভলভ ওয়াইড রেঞ্জিং অর কনফ্লিক্টিং টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড আদার ইস্যুস। আমরা যে এখানে কত শর্ত দিয়ে দিচ্ছি যে রেজোন্যান্স কারেন্ট এত থেকে কম হতে পারবে না, এত থেকে বেশি হতে পারবে না, এই জিনিসটাই কিন্তু আমাদের ওয়াইড রেঞ্জিং অর কনফ্লিক্টিং টেকনিক্যাল রিকোয়ারমেন্ট করে দিচ্ছে। তাহলে P2 হয়ে গেল। তাহলে P3 বলছে হ্যাভ নো অবভিয়াস সলিউশন। তার মানে আমরা যে ডিজাইনটা করতেছি, যে কাজটা করতেছি, এটা করার অনেক অপশন থাকতে হবে। আসলে অনেক অপশন তো আছে। যেমন তোমাদের কিন্তু আমরা 8টা গ্রুপ ভাগ করে দিলাম, প্রত্যেকটা গ্রুপেরই তো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে তারা কাজগুলো করছে। তার মানে আমরা দাবি করতে পারি যে আমাদের কাজটা দ্বারা P3 কিন্তু অ্যাটেন্ড হচ্ছে, মানে P1 P2 P3। P1 P2 P3 মানে হলো WP1 WP2 WP3। তাহলে দেখো আমাদের হয়ে গেল, এই তিনটাও হয়ে গেল। আর একটা, এটা কি? WA1 মানে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস। এগুলোকে বলা হয় হচ্ছে, এখানে 5টা আছে, তার মধ্যে আমাদেরটার মধ্যে প্রথমটা আমরা আনতে পারছি। তাহলে দেখো ওটাও আমরা মিলাই। কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটির মধ্যে 1 নম্বরটা কি বলা হয়েছে? ইনভলভ দ্য ইউজ অফ ডাইভার্স রিসোর্সেস and for this purpose resources include people, money, equipment, materials, information and technology। আমরা যখন কোনো একটা কাজ করি, অর্থাৎ টেকনিক্যাল কোনো কাজ, ইঞ্জিনিয়ারিং কোনো ডিজাইন যদি করি, তার মধ্যে কিন্তু ইঞ্জিনিয়ারিং তোমার ইঞ্জিনিয়ারিং কাজের, টেকনিক্যাল কাজের বাইরে নন টেকনিক্যাল অনেক কাজ থাকে, অনেক অ্যাক্টিভিটি থাকে।
সেগুলোকেই মূলত এখানে লিস্ট করেছে। তো আমাদের কাজটার মধ্যে আমরা দাবি করতে চাচ্ছি যে আমাদের প্রথমটা আছে। কিভাবে আছে দেখো তো। যেমন আমরা এখানে এই তোমরা প্রত্যেকটা গ্রুপ যদিও এবার করতে পারছো না, তোমরা কাজটা যদি নিজেরা করতে তাহলে মার্কেট থেকে কি করতে, এই এই এলিমেন্ট গুলো কিনে আনতে না। তাহলে এই যে ইকুইপমেন্ট, তোমরা যে ইকুইপমেন্ট ব্যবহার করতেছো, তাহলে এটার দ্বারাই তো দাবি করা যায় যে আমরা এই A1টা আমাদের আছে। তারপর প্রজেক্ট যখন অনেক বড় হয়ে যায় তখন বিভিন্ন গ্রুপকে দিয়ে বিভিন্ন কাজ করতে হয়, তখন পিপলে ইনভলভ হয়ে যায়, টাকা লাগে, বাজেট লাগে, মানি ইনভলভ হয়ে যায়। তো যাই হোক, আমরা আমাদের কাজটাকে দেখাতে চাইবো যে আমাদের A1টা আছে। অর্থাৎ সব মিলে আমরা আমাদের এই কাজটা থেকে এই জিনিসগুলো আমরা পাবো বলে আশা করছি। তো এখন আমরা আবার আমাদের মূল আলোচনায় চলে যাই। তাহলে আমি এটা চাচ্ছি যে তোমাদের মূলত আমি এইটার কোনটা না, এটার মানে বাইরের একটা জিনিস আমি দেখাবো। তাহলে সেটা কি, সেটা আমি এখন বোর্ডে দেখাইতে হবে। তাহলে আমরা ওইটার মতো করে একটা টেবল করে নিই। আমাদের টেবলে কি কি ছিল? টেবলে প্রথম কি ছিল মনে আছে তোমাদের? প্রথমে হলো গ্রুপ, আমি শর্টে লিখতেছি। প্রথমে হচ্ছে গ্রুপ, তারপরে রেঞ্জ অফ কারেন্ট, আমি সংক্ষেপে লিখি। গ্রুপ, রেঞ্জ অফ কারেন্ট, তারপরে ছিল সোর্স এর ফ্রিকোয়েন্সি, তারপরে ছিল এল এর ভ্যালু, তারপরে ছিল রেঞ্জ অফ রেজিস্ট্যান্স, তারপরে ছিল সিলেকশন অফ রেজিস্ট্যান্স, সিলেকশন অফ, তারপরে ছিল সিআরসি, তারপরে রেঞ্জ অফ ক্যাপাসিটি। এই জিনিসগুলো আমাদের প্রথমত টেবিলে ছিল। তাহলে রেঞ্জ অফ কারেন্টটা স্কেল কি হবে? মিলি অ্যাম্পিয়ার রেঞ্জ, এটা কিলো হার্টজ হবে, এটা মিলি হেনরিতে হবে। রেঞ্জ অফ রেজিস্ট্যান্স এটা ওহমে হবে, 300 আর এটাও ওহমে হবে। এটা হবে ন্যানো ফ্যারাড, এটাও হবে ন্যানো ফ্যারাড। তাহলে আমি তো প্রথমে এই টেবিলটা আমাদের ফিল আপ করতে হবে। তো আমাদের তো সবারটা দরকার নেই, তোমারটা দরকার আছে। তোমরা যখন করবা তোমরা কি শুধু তোমারটা করবে না? বুঝতে পারছো? जी सर। जी सर। আচ্ছা, লিখে ফেলি। তো আমি তো তোমাদের কোন গ্রুপটা করবো না, আমি এটা নাম দিলাম গ্রুপ 0 স্যাম্পল। এটার জন্য রেঞ্জটা কি কি? 8 থেকে 10 মিলি অ্যাম্পিয়ার হবে কারেন্ট, ফ্রিকোয়েন্সি হবে 6 কিলো হার্জ, আর এল হচ্ছে 10 মিলি হেনরি। বাকিগুলো হচ্ছে এখন ক্যালকুলেট করবো। এখন দেখো তো আমি এখানে যা লিখলাম এটা কি তোমাদের কোনো গ্রুপের সাথে মেলে? না স্যার। অনেকেরই 8 থেকে 10 রেঞ্জের কারেন্ট আছে, কিন্তু তাদের মধ্যে 10 মিলি হেনরি নাই। তাহলে 10 মিলি হেনরি আমি দ্যাট মিন্স আমি এখানে যেটা দেখাচ্ছি এটা হলো মূলত আমাদের ম্যানুয়ালের থেকে। তাহলে এবার আসলে এগুলো কিভাবে বের করব? প্রথমে কারেন্টের রেঞ্জ থেকে মূলত রেজিস্ট্যান্সের রেঞ্জ আসবে। তো আমাদের সার্কিটটা কি ছিল? আমরা একটু ছোট করে সার্কিটটা যদি লিখি, এটা একটা সোর্স, তারপরে রেজিস্ট্যান্স, আবার একটা রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, তারপরে রেজিস্ট্যান্স, তারপরে ক্যাপাসিট্যান্স, যেটা আমরা ভ্যারি করবো।
ঠিক আছে, এটা আর, এটা এল, এটা আর ওয়ান, লেখা যায়? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন আমাদের এটা কত? এটা ভিএস, ভিএসটা আমাদের হলো কত? 5 ভোল্ট পিক টু পিক। ফ্রিকোয়েন্সি কত? 6 কিলো হার্টজ। আচ্ছা, আর ওয়ানটা কিন্তু ফিক্সড কত? 100 সবার জন্য, এটা আর ওয়ান কিন্তু সবার জন্য 100 ওহম। আচ্ছা, এদিকে দেখতে হবে, 100 ওহম। আর আমি এখন ক্যালকুলেশন করছি যেটা, সেটার জন্য এল কত? 10 মিলি হেনরি না? লেখা যায়? জি স্যার। হ্যাঁ। এখন এই যে আর, এইটা আমাদের বের করতে হবে, সেটা একটু পরে ফিক্সড হয়ে যাবে। এটাও ফিক্সড হয়ে যাবে কিন্তু একটা ক্যালকুলেশনের পরে। তাহলে আমাদের কারেন্ট রেঞ্জ থেকে আমরা প্রথমে আর এর রেঞ্জ দেখব। দেখো এখানে কি আমরা এইভাবে লিখতে পারি যে আমাদের আইএস সমান, মানে এখানকার যে রেজোন্যান্স কারেন্ট, আমরা জানি রেজোন্যান্স কারেন্ট কখন হবে? যখন এই দুইটা রিঅ্যাকটেন্স সমান হয়ে যাবে, মানে এই দুইটা মিলে জিরো হয়ে যাবে, সার্কিটে যদি রেজিস্ট্যান্স ছাড়া আর কিছু থাকবে না। তাহলে এটাকে এভাবে লিখতে পারি, দেখো তো, যে 5/2√2 ডিভাইড বাই হচ্ছে আর ওয়ান প্লাস আর, এটা লেখা যায়? আমাদের সাপ্লাই ভোল্টেজটা হলো 5 ভোল্ট পিক টু পিক, তাহলে পিক কত? তাহলে 2 দিয়ে ভাগ করো, সেটাকে আরএমএস করো, তাহলে √2 দিয়ে ভাগ করো, তাহলে এটা হচ্ছে ভোল্টেজ। আর বাকি বাধা দিয়ে ভাগ করতে হবে। এখন রেজোন্যান্স কন্ডিশনে এই দুটো জিরো হয়ে যাবে, তাহলে বাধা থাকে শুধু এই দুটো সিরিজ, লেখা যায় এটা? Yes, sir. হ্যাঁ। এখন এর মধ্যে আবার আর ওয়ানটা কিন্তু কত? 100, তাই না? জি স্যার। তাহলে তখন এটা দেওয়া থাকলে কিন্তু এটা পেয়ে যাচ্ছে। এটা দেওয়া আছে রেঞ্জ, মিনিমাম এবং ম্যাক্সিমাম। এখন বলো তো, কারেন্ট যখন মিনিমাম হবে তখন রেজিস্ট্যান্স কি মিনিমাম না ম্যাক্সিমাম হবে? ম্যাক্সিমাম হবে। হ্যাঁ। তাহলে এখানে দেওয়া আছে 8 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 8 এটাকে তো আবার অ্যাম্পিয়ার করতে হবে, সমান সমান কি লিখতে পারবো? তাহলে 5/2 মানে তো আসলে 2.5, 2.5 বাই √2 ডিভাইড বাই হচ্ছে 100 প্লাস আর ম্যাক্স, এটা লেখা যায়? যখন আমার কারেন্টটা 8 মিলি অ্যাম্পিয়ার তখন রেজিস্ট্যান্সটা হবে বড়, এটা লেখা যায়? জি স্যার। তো এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসবে? ক্যালকুলেশন করলে আসে হচ্ছে তোমার আর ম্যাক্স প্লাস 100, এটা হলো কত আসবে? 221 হবে। তারপর আর ম্যাক্স কত? 121 লিখতে পারি? ঠিক আছে, এটা জি স্যার। এটা সিম্পল ক্যালকুলেশন, এটা করলেই চলে আসে। এরপরে আবার আমি বের করবো কি আর্মিন। আর্মিন মানে কি? এখানে যখন কারেন্টটা ম্যাক্সিমাম হবে তখন এখানে রেজিস্ট্যান্সটা কি হবে? মিনিমাম হবে না? জি স্যার। তাহলে তখন আমি এখানে যখন 10 দিব তখন এটা হয়ে যাবে আর্মিন। তাহলে আমি যেহেতু আমার জায়গা কম, তাহলে আর ম্যাক্সটা আমি এদিকে লিখে রাখি, আর ম্যাক্স সমান আসছে 100। এবার তাহলে এই জায়গাটা যখন আমি 10 ব্যবহার করব তখন এটা কিন্তু আর মিন হয়ে যাবে। ঠিক আছে, দেখা যায়? জি স্যার। এবার তুমি ক্যালকুলেশন করো, তাহলে আর মিন প্লাস 100
মান কত আসে? আমি হিসাব করে দেখেছি, এটা আসে 176। তাহলে তোমার আরবিন কত? কত আসবে? 76 আসবে না? 76 দেখতে পারি? জি স্যার তাহলে সব মিলে আমি কিন্তু আমার রেজিস্ট্যান্সের রেঞ্জটা পেয়ে গেছি কত? 76 থেকে 121, তাই না? তাহলে এখানে আমি লিখে দিব 76 থেকে 100। তাহলে আমাদের প্রথম কাজ ছিল এই রেঞ্জটা ব্যবহার করে এই রেঞ্জটা বের করা, এটা হয়ে গেছে। নেক্সট কাজ হলো আরটা ফিক্স করতে হবে। তাহলে এই রেঞ্জের মধ্যে একটা রেজিস্ট্যান্স আমি নিচ্ছি, এমন রেজিস্ট্যান্স নিব যেটা ফিক্সড রেজিস্ট্যান্স হিসেবে অ্যাভেলেবল। কারণ আমার জানা মতে এই রেঞ্জের মধ্যে শুধু 100 ওহমই আছে ফিক্সড অ্যাভেলেবল, এর বাইরে আর নাই। যদি থাকেও আমি সেটা জানি না। তাহলে আমরা এখানে এটা সিলেক্ট করতেছি কত? 100 ওহম বলা যায়? জি স্যার। তারপরের কাজটা কি? স্যার স্যার হ্যাঁ, এখানে তো আপনি 100 হোম বলতেছেন, তো স্যার আমাদের এক একজনের এক এক মান আসবে না? এটা সিলেকশন আরটা কিভাবে ধরে নিব স্যার? আচ্ছা, এটা তোমরা এই কাজটুকু করে আমাকে বললে আমি হেল্প করবো, বা আমরা ল্যাবের থেকেও হেল্প নেওয়া যাবে। আচ্ছা স্যার, ঠিক আছে। আমাকে তোমরা যদি রেঞ্জটা বলে দাও যে আমাদের রেঞ্জ এটা আসছে, আমি ওইটা হেল্প করবো। স্যার এটা কি যে কোনো একজন বললেই হবে গ্রুপ থেকে আপনাকে? হ্যাঁ, হবে হবে। আমাকে আচ্ছা স্যার, হোয়াটসঅ্যাপে ঠিক লিখে আছে। দিন যে আমরা এত নম্বর গ্রুপ, আমাদের রেঞ্জ এটা আসছে, বললে আমি ওইটা আমার ওখানে লিখে দিই। জি স্যার। তাহলে এটা হয়ে গেল। নেক্সট কাজ কি আমাদের? তাহলে আমাদের ডিজাইনের এখন কি হয়ে গেল? এটা ফিক্স হয়ে গেল, ঠিক না? ফিক্স হয়ে গেল, এই যে এটা 100 জি লিখতে স্যার। থাকো। এখন নেক্সট কাজ হলো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা কত থেকে? তো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে আমরা কি জানি? এক্সএল সমান এক্সসি না? বলতে পারি? জি স্যার তার মানে কি 2 পাই এফ এল সমান 1 বাই 2 পাই এফ সি। সেখান থেকে সি কত আছে? সি সমান আছে হলো তোমার 1 বাই 4 পাই স্যার স্কয়ার। আরেকটা কথা জিজ্ঞেস করি। বলো। স্যার আর এর মানগুলো তো পয়েন্টে আসে, আপনি তো পয়েন্ট দেন নাই স্যার। তো এটা কি আমাদের সময় কি পয়েন্টে রাখবো নাকি আপনার না, মতো রাউন্ড রাউন্ড ডিরেক্ট ফিগারই মান? করবে, রাউন্ড ফিগার মানে ফ্র্যাকশন বাদ দিয়ে রাউন্ড ফিগারটা রেখে দিবে, কারণ আমি তো রেঞ্জটা তো আর শেষ পর্যন্ত থাকতেছে না, আমি তো একটা ফিক্স রেঞ্জ দরকার। তো জি আমার স্যার। রেঞ্জ দরকার, তো ওই জন্য ওখানে খুব ফ্র্যাকশন লেখা দরকার। বুঝতে আচ্ছা পেরেছো? স্যার, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখতে পারি, দেখো তো এই ইকুয়েশনটা লেখা যায় এখান থেকে। জি স্যার। এখন আমার যদি হাতে সব জানা থাকে, ধরো ফ্রিকোয়েন্সি 6 কিলো হার্টজ, এল 10 মিলি হেনরি, তাহলে আমার সি এর ভ্যালু চলে আসবে না? জি স্যার আচ্ছা, এখানে আমি নিজে হিসাব করে দেখেছি একটা জিনিস, আমি একটু লিখি তোমাদের কাজে লাগে। যে সেটা হলো, আমি এটাকে আবার লিখতেছি, দেখো কিভাবে লিখি। সি যদি আমি ন্যানো ফ্যারাডে পেতে চাই, কিসে পেতে চাই? ন্যানো ফ্যারাডে। তাহলে কি হবে? 4 পাই স্কয়ার, এটা তো কনস্ট্যান্ট। তারপরে ফ্রিকোয়েন্সি স্কয়ার, এটাকে যদি কিলো হার্টজে রাখি, এল, মানে তোমাদের এই সহজ করার জন্য আমি এটা লিখি। সেক্ষেত্রে উপরে একটা ফ্যাক্টর গুণ করতে হয়। কি বললাম আমি? তুমি যদি ফ্রিকোয়েন্সিটা যেটা কিলো হার্টজে আছে ওইটাই যদি ব্যবহার করো, এল যেটা মিলি হেনরিতে আছে, সবাইকে আমরা মিলি হেনরি দিচ্ছি, যদি ব্যবহার করো, তাহলে এই ইকুয়েশনের মধ্যে এই ফ্যাক্টরটা গুণ করা লাগে। গুণ করলে যেটা সুবিধা হয় যে আমাদের ক্যাপাসিট্যান্সটা কিসের জন্য আসবে? কিসে আসবে? ন্যানো ফ্যারাড। ন্যানো ফ্যারাডে। তাহলে এখন এখান থেকে দেখো তো আমরা ক্যালকুলেশন করলে কত আসে। যেমন আমাদের এল কত, আমাদের এই কাজের জন্য এল কত? 10 না? তাহলে আমি ওইটা সরাসরি 10 মিলি হেনরিতেই রাখি। ফ্রিকোয়েন্সি 6 কিলো হার্টজ, আমরা 6 লিখি, তো করলে কত আসে?
আমি ক্যালকুলেশন করে দেখেছি, এটা আসে হচ্ছে তোমার কোথায় লিখতাম, আচ্ছা আরেকবার করি তাহলে। আমার হাতে ক্যালকুলেটর আছে, তাহলে আমরা প্রথমে 4 ইন্টু পাই স্কোয়ার দিলাম, ইন্টু দিব হলো f to 6 তোমার 36 ইন্টু 10 মিলি হেনরি, তাহলে সরাসরি 10ই দিব, অন্য কিছু দিব না, মানে এটা কনভার্ট করার দরকার নেই। একটা ভ্যালু পাইলাম, এবার এটাকে ইনভার্স করলাম, একটা ভ্যালু পেলাম, ওইটাকে এবার 10 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ করলাম, তাহলে আসতেছে 70.36। আমাদের এখানে কত আসবে? 70.36 ন্যানো ফ্যারাড। তো আমাদের এখানে ফ্র্যাকশন না লিখে আমরা রাউন্ড ফিগারই লিখতে হবে। তাহলে এটা আমাদের কত আসছে? কত আসছে? স্যার 70। এর পরের কাজটা কি? আমরা আসলে এক্সপেরিমেন্টে কি করবো মনে আছে? সি ভ্যারি করবো না? জি স্যার। হ্যাঁ, এবং সি ভ্যারি করে আমরা মূলত রেজোন্যান্সটা অ্যাচিভ করতে চাই, এবং আমরা এটা আগেই বের করে ফেললাম যে সি এর ভ্যালু যখন 70 ন্যানোফ্যারাড হবে তখনই আসলে রেজোন্যান্সটা অ্যাচিভ হবে। কিন্তু আমি যদি সি তে ভ্যারি করতে চাই, তাহলে আমি দুই দিকে ভ্যারি করতে চাই, তাহলে 70 এর কমন জন্য ডাটাগুলো থাকে, 70 এর বেশি জন্য ডাটাগুলো থাকে। সেই ক্ষেত্রে এখানে তোমাদেরকে একটা গাইডলাইন দেওয়া হয়েছিল, আমি আলোচনাও করছিলাম, এখন বললে তোমরা হয়তো বুঝতে পারবে। একটু দেখে আসছি সেই গাইডলাইনটা। দেখো এখানে কি বলা হয়েছিল, calculate the value of C for series resonance using a design parameter and opening and operating condition and put in the table। এটা আমরা অলরেডি করছি, C17 এর পেলাম। নেক্সট বলা হয়েছে এটা, set the range of C at plus minus 30% variation of the value of C at resonance, অর্থাৎ CRC। মানে আমরা যেটা বের করলাম 70 ন্যানোফ্যারাড, ওইটা হচ্ছে আমাদের CRC। এবার ওরা কি বলছে, এটাকে ভ্যারি করতে হবে কত পার্সেন্ট? প্লাস মাইনাস 30%, তাই তো? জি তার মানে তাহলে এখানে একটা রেঞ্জ বের হবে, সি এর একটা মিনিমাম ভ্যালু বের হবে, একটা ম্যাক্সিমাম ভ্যালু বের হবে, সেটা আমাদের বের করতে হবে। কিভাবে করবো আরো স্পেসিফিক পরের লাইনে বলা আছে, কি বলা আছে? ভ্যারি দ্য ভ্যালু অফ সি ফর 7 স্টেপস, মানে 7টা ডাটা আমরা নিব, নেমলি at 0.70 CRC, 0.80 CRC, 0.90 CRC, CRC, 1.10 CRC, 1.20 CRC, and 1.30 CRC। এটা কি বুঝতে পারছো ব্যাপারটা কি করতেছে? ওই যে বললাম যে 30% ভ্যারিয়েশন প্লাস মাইনাস, তাহলে 0.70 CRC ভ্যালু মানে কি? তার মানে CRC রেগুলার ভ্যালু থেকে 30% কমাই দিলাম, এখানে হচ্ছে 80% মানে 20% কমাই দিলাম, এখানে 90 মানে 10% কমাই দিলাম, তাহলে এই মিড ভ্যালু আগে 3টা ভ্যালু পাইলাম, আবার পরেও 3 ভ্যালু। দেখো এটা হলো 110%, এটা 102%, 103%, 30%, 110, 120, 130। তাহলে কি এই ভ্যারিয়েশনটা এই রেঞ্জে হলো কিনা এটা বুঝতে পারছো? বুঝা গেছে এটা? স্যার আবার একটু বলেন। আমাদের তো রেজোন্যান্স কন্ডিশনের সি বের হয়েছে, CRC এটা হলো 70। এখন আমরা সি ভ্যারি করবো, মোট 7টা ভ্যালু নিয়ে কাজ করবো। একটা হচ্ছে এই ভ্যালুটা নিয়েই কাজ করবো 70, আর 70 এর আগে 3টা পরের 3টা, আগের 3টা পরের 3টা কিভাবে ভ্যারি করবো? 30% ভ্যারি করবো। তার মানে আমি আগের গুলা কি মানে কমাবো, অর্থাৎ আমার হাতে আছে CRC, তো এটা 90% একবার ইউজ করবো, এটা 80% একবার ইউজ করবো, এটা 70% ইউজ করবো, তাহলে তো আমি 30% লোয়ার ভ্যালু আমি পেয়ে গেলাম। আবার এটার উপরে গিয়ে 110%, 120%, 130% ভ্যালু করবো, তাহলে আমাদের 30% প্লাস মাইনাস ভ্যারিয়েশন হয়ে যাচ্ছে না? জি স্যার। হ্যাঁ, এই ভ্যালুগুলো কত এখন তো ইজিলি বের করা যায়, যেহেতু আমি CRC জানি 70, তাহলে 70 যদি গুণ করো পয়েন্ট 70 সাথে 0.7 গুণ করলে একটা ভ্যালু আসবে, 0.8 গুণ করলে একটা 0.9, 1.1, 1.2 আমি দিবেন, তাহলে সব মিলে কয়টা ভ্যালু পেয়ে যাবে? তাহলে মোট 7টা পেয়ে যাবে। তাহলে সবচেয়ে মিনিমাম ভ্যালু কোনটা বলো তো? এটা না? জি স্যার 0.7।
আর সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা হবে? 0.30 CRC 1.30 CR, 10 স্যার। তাই তো? তাহলে এবার আমরা এটা ক্যালকুলেট করি। ক্যালকুলেট করলে যেটা হবে, আচ্ছা এটা তাহলে এই ভ্যারিয়েশন করার পরে আমাদের একটা কাজ করতে হবে। কি করতে হবে? এখানে বলা আছে and measure the experimental data as per the data table of experiment number 9. তাহলে experiment number 9 এ কি বলা আছে? এটা data table দেখে আসেন। এই যে এটা হচ্ছে data table। এরা যেটা চাচ্ছে, ওরা আসলে সি ভ্যারি করতে বলছে। ফাইনালি সি এগেইনস্ট ভিসি চাচ্ছে, মানে ক্যাপাসিটর ভোল্টেজ, আইএস মানে কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর। আমরা তোমাদেরকে এই টেবল থেকে কাজ একটু কমাই দিই, মানে যেগুলো আসলে পরে লাগবে না সেগুলো আর আমরা নিব না। তাহলে এই টেবলটা আমি মডিফাই করে আবার একটু লিখতেছি, তাহলে ওখানে সেগুলো চলে আসবে। বুঝতে পারছো? তো তাহলে আমি সার্কিট সহ পুরোটাই আপাতত মুছে দিচ্ছি, কারণ আমরা আবার লিখতে পারবো। তাহলে টেবলে আমাদের যা যা চাচ্ছে সেইটা সেইটা একটু লিখি, সেটা কি কি, এবং ওদের এখানে আরেকটা ঝামেলাও আছে। আমরা যাকে ভ্যারি করবো সেটা কিন্তু সবার আগে থাকা উচিত। তাহলে আমরা প্রথমে রাখবো সি, তারপরে ভিসি, তারপরে আইএস। তাহলে সি রাখবো আমরা, ভিসি রাখবো ভোল্টেজ, আর আইএস রাখবো মিডিয়াম। আমাদের টেবিলে থাকবে মূলত। তো আর হলো পাওয়ার, পাওয়ার এই কয়টা জিনিসটা। আবার ডেটা নিতে হবে কয়টা বলতো? 7টা না? কয়টা নিতে হবে? জি, 7টা। 7টা। তাহলে এখানে আমরা 7 ভাগ করে ফেলি। এই টেবিলের উপরে আমরা একটু লিখে দিই। কি লিখে দেবো? যেটা অলরেডি আমরা জানি। যেমন ভিএস কত ছিল আমাদের বলতো? 5 ভোল্ট 50 পিক ছিল না? ছিল। আর ফ্রিকোয়েন্সি কত ছিল? জি স্যার। জি স্যার। এটা লিখে দিই। 6। তো আমরা দেখো টেবিলে কিন্তু বেশি জিনিস রাখিনি, যেটা আমাদের পরে লাগবে সেটাই রাখি, কারণ আমরা সি ভ্যারি করে এই 3টা প্লট চাচ্ছি, তো এগুলোই রাখছি। সি এর ভ্যালু কত কত নিবে আমি আগে লিখে ফেলি, পরে বলতে হবে। 56, 63, 70, 77, 84, 90। তোমাদের বোঝার সুবিধাতে আমি এখানে একটা সাইড নোট দিচ্ছি। এই সাইড নোটটা কিন্তু টেবলের অংশ না। কি সাইড নোট? 0.7, 0.8, 0.9, হলো CS, 1.1 CS, 1.2 CS, 1.3। এখন কি বুঝতে পেরেছো কি কাজ করছি আমি এখানে? জি স্যার, রেঞ্জ গুলো পাশে লিখে
হ্যাঁ, এটা কিন্তু তোমাদের টেবলে লেখা জরুরি হবে না, আমি তোমাদের বোঝার জন্য লিখছি। যেমন আমাদের রেজিডেন্স কন্ডিশনে কত আসছে, 70 আসছে না? জি জি স্যার। তাহলে ওইটা সব জায়গায় ওটার সঙ্গে 0.7 গুণ করে পাইলাম 49, 56, 63, 77, 84। তাহলে ওরা যে বললো এইটা, তাহলে এই রেঞ্জটা এখন কত পাওয়া গেল বলো তো? তাহলে কত থেকে কত রেঞ্জটা, কত কত থেকে কত পাওয়া গেল? 49 থেকে 90 তাহলে পর্যন্ত। প্রথম কাজ হবে এই টেবলটাকে কমপ্লিট করা। এই টেবল কমপ্লিট করার ভিতর দিয়ে আমরা যেমন ডিজাইন প্যারামিটার ফিক্স করে ফেলতেছি, আমরা যেমন রেজোন্যান্স কন্ডিশনের সি এর ভ্যালু পেয়ে যাচ্ছি, এত ন্যানোফ্যারাড, সাম ন্যানোফ্যারাড ইয়ার পেতে পারি। বাকি হচ্ছে সি ভ্যারি করার রেঞ্জটাও ওখানে পেয়ে যাচ্ছে। এখন আমি টেবলে যাবো, টেবলে আমার এই 7টা ভ্যালু, এটা হচ্ছে মিড ভ্যালু, আগে 3টা পয়েন্ট, এই 7টা সি এর জন্য এইগুলো ক্যালকুলেট করবো। এবার আসলে এগুলো কিভাবে ক্যালকুলেট করবো, এটাও আমি করে ফেলছি, জাস্ট আমাদের বোঝার সুবিধা। দেখো আমি যদি এবার সার্কিট ব্যাপারে বোধহয় আবার একটু আসতে হবে। এখন যদি আমি কারেন্ট বের করতে যাই, তাহলে মূলত রেজোন্যান্স কন্ডিশন যদি না হয়, তাহলে কারেন্ট বের করতে গেলে তো পুরো জেড বের করতে হবে, ঠিক না? আমার যদি রেজোন্যান্স কন্ডিশন না হয়, তাহলে কারেন্ট বের করতে গেলে কি পুরো পুরো জেড বের করতে হবে না? তাহলে আমাদের, ইয়েস স্যার। আমি এখানে আরেকটা টেবল এখন দিব, এই টেবলটা কিন্তু তোমার হেল্পিং টেবল। তুমি চাইলে এই টেবলটা এই মূল টেবলের আগে তৈরি করে ফেলতে পারো, মানে এটার জন্য ওই টেবলটা কাজে লাগে। এর পাশাপাশি লিখতেছি, সেটা হলো আর টি এক্সএল এক্সি জেড, ঠিক আছে? তাহলে 1, 2, 3, 4, 5, 6। আমাদের মূলত ইম্পিডেন্সটা লাগবে, ক্যালকুলেশন অফ জেড। এটা হেডিংটা হচ্ছে ক্যালকুলেশন অফ জেড। জি আমাদের জেড এর মধ্যে কি কি আছে? এখন তো এটা মনে হয় লাগতেছে না, লাগবে? স্যার। আচ্ছা, আমাদের এখন যদি টোটাল জেড বের করতে চাই, তাহলে জেড এর মধ্যে কি কি আছে বলতো? জেড এর মধ্যে আছে হলো আর টি প্লাস জে এক্স এল মাইনাস জে, এটা আছে না? জি স্যার। আর টি মানে কি? R1 প্লাস আর, তাই তো? জি স্যার। তো আমাদের আর টি কত হবে?
তা আমাদের আর বি ভ্যালু কিন্তু ফিক্স হয়ে গেল, কত বলো তো? 200 না? জি স্যার। আমি সি যাই ভ্যারি করি না কেন, আমার আর বি সবসময় কত হবে? 200। 200 হবে। এবারে হলো এক্সেল। আমার এল যেহেতু ডিজাইনে ফিক্স হয়ে গেছে, তাহলে এক্সেল ফিক্স হয়ে যাবে না? জি স্যার। এক্সেল কত আসবে? 2 পাই এফ এল। তাহলে হিসাব করলে কত আসে? তোমার এল এর ভ্যালু 10 মিলি হেনরি আর এফ এর ভ্যালু 6 কিলো হার্টজ। তাহলে এটাকে হার্টজে নাও, এটাকে হেনরিতে নাও, তাহলে ওহমে আসে কত আসে? আমি হিসাব করে দেখেছি 377। এখানে কিন্তু আমি রাউন্ড ফিগারটাই নিচ্ছি, মানে ফ্র্যাকশনটা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের এক্সেলটা ফিক্স না বলা যায়? জি স্যার। তাহলে সেটা কত? সব সময়ের জন্য ফিক্স 377 ওহম। 377। এর পরের কলামে আমরা যেটা রাখবো এক্সি। এক্সি কিন্তু ভ্যারিয়েবল, ঠিক না? এক্সিটা কি? জি স্যার। ভেরিয়েবল। এক্সিটা বের করতে গেলে কি হবে? যেমন সবার প্রথমে এক্সি প্রথমটা যখন বের করবো তখন সি ব্যবহার করতে হবে কত? 49 ন্যানোফেরাদ, তাই না? জি স্যার। আচ্ছা, আমি এই উপরে একটা মুছিয়ে দিই, আমাদের স্পেসটা এখন লাগছে। তাহলে প্রথম কাজ জন্য তুমি এক্সি যদি বের করতে চাও কত হবে? 1/2 পাই এফ সি। তাহলে এটাকে বিস্তারিত করে দেখে 2 পাই, এটা কিন্তু এবার কিন্তু 6000 পুরাই আমি হার দিয়ে লিখবো। সি কত? 49। এটা কিন্তু ন্যানো ফেরাদ, তাহলে উপরে 10⁹ দিতে হবে। দেখা যায়? জি স্যার। তাহলে কত আসবে? আমি যদিও ক্যালকুলেশন করেছি, আর একবার তোমাদের সামনেই করতেছি। তাহলে তোমার 2 ইন্টু পাই ইন্টু 6000 ইন্টু 49 জানা হবে। 49 ফ্যারাডে নিতে হবে। ক্যালকুলেটর করলে অবশ্য ওই নিচেই ফ্যারাড বানায় ফেলতে হবে, মানে 49 ইন্টু 10⁹ তাহলে একটা ভ্যালু আসবে, ওইটাকে ইনভার্স করতে হবে। তাতে আসে হলো 541। কত আসে? 541। 541 ওহম। এখানে কিন্তু ফ্র্যাকশন নিচ্ছি না। তাহলে কত? 541। এখানে তোমাকে একটু টেকনিক্যাল হতে হবে, পরের ভ্যালু গুলো বের করার জন্য কোনো কষ্ট হবে না। কারণ এবার তুমি ভ্যালু বের করবে, এই এখানে যা যা ক্যালকুলেশন করছি তার মধ্যে সবই ঠিক থাকবে, শুধু 49 জায়গায় কি আসবে? 56 আসবে, তাই না? জি স্যার। তার মানে হলো এই 541 কে তুমি 56 দিয়ে ভাগ দিবা আর 49 দিয়ে গুণ দিবা, তাহলে 49 গুণ দিলে এটা পেয়ে যাবে। বুঝছো? তাহলে ফর জি 56 আসলে কি হবে? এই 541 গুণ 49 হবে, ভাগ 56 হবে। দেখা যায়? জি স্যার। তাহলে কত আসে? 473। তাহলে এখানে আমি লিখে দিতে পারি। তাহলে প্রতিবারই যেমন এইটা, এটা মানে কি করবা? এটাকে 63 দিয়ে ভাগ করবা, 49 দিয়ে গুণ করবা। এটার বেলায় 70 দিয়ে ভাগ করবা, 49 দিয়ে গুণ করবা। প্রত্যেকবার করলে কিন্তু এভাবে চলে আসবে। আমি 400 লিখে দিই তাহলে 421 300।
421, 344, 315, 291। এখানে আরেকটা কথা তোমাকে বলি, আমরা যেহেতু অনেক জায়গায় ফ্র্যাকশন অ্যাভয়েড করতেছি, ফ্র্যাকশন অ্যাভয়েড করলে এই যে এইটা কিন্তু একটা কথা মনে রাখো, এই যে এইটা কোনটা, এটা কিন্তু রেজোন্যান্স কন্ডিশন, ঠিক না? এটা রেজোন্যান্স জি কন্ডিশন, স্যার। এখানে এক্সেল এক্সি সমান হওয়ার কথা না? জি কিন্তু আমরা যেহেতু প্রথমেই ফ্র্যাকশন বাদ দিয়েছি, আসলে 70 তো ছিল না, ওটা 70 পয়েন্ট সামথিং ছিল, তাহলে এখানে কিন্তু ঠিক 37 আসে না। আমি এখন ক্যালকুলেট করলেও আসবে না, তোমার করে দেখো আসবে না। কিন্তু এটা তুমি সচেতন থাকবে, এই জায়গাটায় তুমি 270 লিখবে, কারণ তুমি থিওরিটিক্যাল তো জানোই যে আসলে এই দুটো কি হবে, সমান হবে না। জি স্যার। এখানে সমান না হওয়ার কারণ তো আমি নিজেই, কারণ আমি তো ফ্র্যাকশন বাদ দিয়ে দিচ্ছি, বোঝা গেছে? তাহলে এইটার বেলায় কিন্তু আমরা ওইটা রেখে দিব, মানে 377 লিখবো, বুঝতে পেরেছো? ওকে স্যার। এরপরে আমরা পরবর্তী কলামে কি করবো, জেড। জেড মানে কি আসলে, এখানে আমরা লিখবো হচ্ছে আর পি প্লাস জে এক্সেল মাইনাস জে, অথবা পুরো জেডটাকে কমপ্লেক্সে লিখবো, তাহলে 200 সবার জন্য রিয়েলটা আসবে, আর এটা প্লাস আসবে, এটা মাইনাস আসবে, তাহলে এগুলো কত আসে একবারে লিখে ফেলি, 200 মাইনাস জে 164, 200 মাইনাস জে, তারপর একটা 200 মাইনাস জে 200 মাইনাস জে, তারপর একটা 200 মাইনাস জে 44, 200 মাইনাস জে, তারপর একটা 200 মাইনাস জে 0, এটা 0 হতেই হবে। এরপরে গুলো প্লাস, 200 প্লাস জে 33, 200 প্লাস জে 33, তারপর 200 প্লাস জে 62, 200 প্লাস জে 62, 200 প্লাস জে 86, 200 প্লাস জে, বুঝতে পারছো এটা? জি স্যার। অর্থাৎ আমরা কমপ্লেক্সে এটা রাখলাম, তুমি দেখতেই পাচ্ছ এটা ধীরে ধীরে কমে গেছে, যে কারণে এটা অনেক বড় নেগেটিভ, এই নেগেটিভ কমে যাচ্ছে, এটা আরো কম, এটা কম, এখানে কিন্তু রিয়েল পার্ট থাকবে, যে ইমাজিনারি পার্টটা নাই, কারণ এটা রেজোন্যান্স। এবার পজিটিভলি পার্টটা থাকবে, বুঝা গেছে? জি স্যার। এবার লাস্ট, স্যার হ্যাঁ বলো। স্যার আমি এক্সেলের জিনিসটা বুঝি না, একবার একটু বলবেন? এক্সেলের মানে স্যার এক্সেলের যে মানটা আসছে এই জিনিসটা মানে আমি বুঝতেছি না কিভাবে আসছে। এক্সেল সমান কত? 2 পাই এফ এল। 2 পাই এফ এল, 2 পাই এফ কত, 6000, এল কত, 10 মিলি হেনরি, এখানে একটা ভাগ করো, চলে আসে, দেখো কত আসে। আচ্ছা স্যার আমি সি এর মান ধরে করছি তো তাই মিলে হ্যাঁ, নাই, বুঝছি কেন স্যার। সি এর মান কেন করবো, এটা তো বলছি। আচ্ছা, তাহলে এবার লাস্ট কলামে আমরা কি বের করবো, জেড থিটা। দেখো এই কাজটা অনেকের মনে হতে পারে যে এই ইম্পিডেন্সটা আলাদা করে দেখাচ্ছি কেন, এটা তোমাদের ভালোর জন্য, না হলে তোমার কষ্ট বেড়ে যাবে। তাহলে এখন আমি কি করবো, ইম্পিডেন্সটা কিসে পোলারে প্রকাশ করবো, তাই না? তো আমার হাতে যদি এই ভ্যালু গুলো আছে, ক্যালকুলেটর ব্যবহার করে আমি পোলারে কনভার্ট করতে পারবো না? পারবো? জি স্যার পারবো। হ্যাঁ, তো আমি এখানে সরাসরি ভ্যালু গুলো লিখে দিচ্ছি। প্রথমটা হলো 258.6, 258.6, আর হচ্ছে মাইনাস 39.3। তোমরা মিলাই দেখো, আমি কিন্তু সব জায়গাতেই ফ্র্যাকশন অ্যাভয়েড করছি এবং দশমিকের পরে এখানে এক ঘর রাখছি, পরেরটা বাদ দিচ্ছি। নেক্সটটা হলো 221.8,
8 আর অ্যাঙ্গেল হচ্ছে -25.6। তারপরটা হলো 204.7, 204.7 আর অ্যাঙ্গেল হচ্ছে -12.6। তারপরটা হচ্ছে 200 আর অ্যাঙ্গেল হলো 0। এরপরটা হলো 202.7 আর অ্যাঙ্গেল হচ্ছে 9.3, মানে পজিটিভ। তারপরটা 209.3 আর অ্যাঙ্গেল কত? 17.2। তারপরটা 217.7 আর অ্যাঙ্গেল কত? 23.2। তাহলে তুমি পোলার থেকেও এটা বুঝতে পারতেছো যে পোলারটা শুরুতে ছিল কিন্তু কি ছিল বলতো? ক্যাপাসিটিভ ছিল, তাই না? ধীরে ধীরে লেস ক্যাপাসিটিভ হতে হতে এটা রেজিস্টিভ হয়ে গেছে, তারপরে ইন্ডাকটিভ হচ্ছে। দেখা যাচ্ছে জি স্যার। মূলত আমার এই শেষ কলামটাই বেশি কাজে লাগবে, মানে এখানে থিটার ভ্যালু গুলো আছে। এবার তাহলে এইটা বলে আসি আমরা। এইটা বলে সবার আগে আমরা কারেন্টটা বের করবো। কারেন্ট বের করবো কিভাবে? আচ্ছা, এগুলো এখন মুছে দিই। কারেন্ট আইএস সমান কত? কারেন্ট আইএস সমান হলো ভিএস বাই জেডিএস, তাই না? জি স্যার। এখন কারেন্টটা তো এভাবে বের করলে সাধারণত সাপ্লাই ভোল্টেজ 0 ডিগ্রি ধরা যায়, তাহলে এটা পোলারে চলে আসে। কিন্তু আমার মূলত এখানে মানটা দরকার। তো সিম্পলি ভোল্টেজের ম্যাগনিটিউডকে জেড এর ম্যাগনিটিউড দিয়ে ভাগ করতে হবে। তো ভোল্টেজের ম্যাগনিটিউড কত? তাহলে আমি শুধু মানটা যদি চিন্তা করি, তাহলে এখানে শুধু মান কত? ভিএস বাই জেড। তো ভিএস কত? 2.5 বাই √2। আর জেড বলতে আমি শুধু এই মানগুলো লিখবো, ঠিক আছে? জি স্যার। তো প্রথমটার বেলায় 2.5 ভাগ 1.414, তার ভাগ দিব হলো ওই যে জেড এর 258.6। এটা আবার লো কারেন্ট, তাহলে মিলি অ্যাম্পিয়ার নিতে হবে। 6.8 আমি এক ধরে নিচ্ছি। 6.8 বুঝতে পারছো? এটা কিন্তু 5 ভোল্ট পিক টু পিক, তাহলে 2.5 হয়ে গেল। তাকে জেড জেড মানে শুধু এই মানটা দিয়ে ভাগ করো। তাহলে ভ্যালুটা কিন্তু আসবে হলো একটু রিসিভ করছি। আসসালামু আলাইকুম। আমি ক্লাসে আছি, তুমি আমাকে শুধু বলো যে কখন আসছে। আসলে পরে হলে ভালো হয়, আপনার মাধ্যমে পরে। আচ্ছা, চলো। হ্যাঁ, তাহলে 5 ভোল্ট পিক টু পিক 2.4 জেড বাই √2। আর যদি জেড বলতে শুধু এই ম্যাগনিটিউডটা, তো প্রথমটার ক্ষেত্রে আবার এটা কিন্তু অনেক ছোট কারেন্ট, মানে অ্যাম্পিয়ারে আসবে, তো ওটা মানে 1000 দিয়ে গুণ করলে মিলি অ্যাম্পিয়ার হবে, তাহলে 6.8। এইভাবে আমি যদি সবগুলো লিখে ফেলি যে 7.9, এখানে কিন্তু আমি এক ঘর রাখতেছি, তোমরা আপনি বেশিও রাখতে পারো। 8.6, 8.8, 8.7, 8.4, 8.1। তাহলে কি দেখা গেল দেখো তো কারেন্টের বেলায়?
ম্যাক্সিমাম কারেন্ট কখন আসছে? রেজোন্যান্স কন্ডিশনে ম্যাক্সিমাম কারেন্ট আসছে না, দেখো তো আসছে। জি স্যার। এবার পাওয়ার ফ্যাক্টর বের করাও ইজি, কারণ আমার সব জায়গায় অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলের কোসাইন করতে হবে। তবে এখানে তোমাকে মাথায় রাখতে হবে, এইখানে তো পাওয়ার ফ্যাক্টর 1, cos 0 মানে 1, আর উপরে গুলো ল্যাগিং, নিচের গুলো কি লিডিং, তাই না? জি স্যার। তাহলে আমি যদি বসাই দেই কত কত আসে, 0.77, তাহলে 0.77, তারপরে 0.90, তারপরে 0.97, এরপরে 1.0, তারপরে হচ্ছে 0.98, মানে 0.98, তারপরে 0.95, তারপরে 0.9। তাহলে এর মধ্যে এটা তো ইউনিটি, তাই না? এটা কি? এটা কি ইউনিটি না? জি স্যার। উপরে গুলা কি? ল্যাগিং। কেন উপরে গুলো লিডিং? ক্যাপাসিটি মানে তো লিডিং। জি স্যার। আর নিচের গুলা কি? ল্যাগিং। ল্যাগিং। বুঝা গেছে? জি এখন স্যার। দেখা ডিসি, ডিসি বের করাটা কিন্তু ইজি। ডিসি সমান কত? আই ইনটু এক্সি। আমি যদি ডিসি শুধু মানটা চাই, তাহলে আই ইনটু এক্সি থেকে চলে আসবে না? হ্যাঁ, জি স্যার। এখন আমার এক্সি এখানে আছে তো, ওহমে আছে, জি। আর আইটা আছে কিন্তু মিলি অ্যাম্পিয়ার। ফলে এই মিলি অ্যাম্পিয়ারকে আবার অ্যাম্পিয়ার করতে হবে, মানে একটা যদি ভাগ করতে, তাহলে যে একটা ভোল্ট দেয়। তাহলে আমি প্রথমটা বের করি, কারণ প্রথমটা আই কত, 6.8, তাহলে 6.8 থেকে একটা যদি ভাগ করো তাহলে অ্যাম্পিয়ার হয়ে গেল। আর এক্সি কত? এক্সি হলো 541, তাহলে কত আসে? এটা একটু করেই দেখাই। তাহলে 6.8 ভাগ 1000, 6.8 into 10 inverse 3। তাহলে আসে হলো কত? 3.6। কত আসে? 3.67 আসে, বা 3.6 আসে। আমি এখন একটা ক্লিক, এখানেও কিন্তু তুমি স্মার্ট হলে ক্যালকুলেশনটা কিন্তু বারবার করতে হবে না, যদি এমনিও খুব বড় না, ওই আগের স্টাইলে ভাগ গুণ করেও করা যায়। আর এখানে আসলে ক্যালকুলেশন ছোট, তাহলে আমি ভ্যালু গুলো বসাই দিচ্ছি। 3.6, 3.7, তারপর আবার 3.6, 3.3, 2.9, 2.6, 2. তাহলে এখানে এটা তো স্পেশাল ভ্যালু ইউনিট, তাই না? আর এখানে পিক কোথায় পেয়েছি? পিক কিন্তু অন্য জায়গায় পেয়েছি, এখানে পিক পাইনি। দেখো এটা এটা কারণটা কিন্তু পরিষ্কার। আমাদের যেহেতু কারেন্ট এবং এই কারেন্ট এবং এক্স গুণ করতে হচ্ছে, গুণ করে আমি ভ্যালু গুলো পাবো। তাহলে
কারেন্টের ভ্যালু হাইয়েস্ট কোথায়? এখানে। এখানে আমি কিছু একটা ভ্যালু এটা পাই না। পরবর্তীতে কারেন্ট কমে যাচ্ছে, আবার এটাও কমে যাচ্ছে, দুইটাই যেহেতু কমে যাচ্ছে তাহলে আমার এটা কি হবে? আচ্ছা যাক, এখান থেকে তো দরকার নাই, এটা থিওরিটিক্যাল ব্যাখ্যা আলাদা দেওয়া যাবে। আপনার আমাদের পিকটা অন্য জায়গায় আসছে, আমি এটা বলবো। এটা তুমি সি ভ্যারি করলে সি কোথা থেকে ওই ওই প্লটটা দেখে ওখানে কিন্তু রেজোন্যান্স কন্ডিশনে যেমন আই ম্যাক্সিমাম, রেজোন্যান্স কন্ডিশন ইউনিটি পাওয়ার ফ্যাক্টর তো হবেই, কিন্তু ভিসি কিন্তু একটু আগে আসে, ভিসির পিকটা আগে আসে আর ভিএল এর পিকটা পরে আসে। তোমাকে এটা পড়েছো? তোমাকে ওই টপিকটা পড়েছো কিনা? হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। ওই টপিকটা সিরিজ রেজোন্যান্সের এখানে অনেকগুলো প্লট আছে, করকরানে আছে, বয়লেস্টরও আছে কিনা, এটা পড়েছো কিনা তোমরা? সি ভেরি করলে ভিসি কেমন হবে, ভিএল কেমন হবে, আই কেমন হবে, এই কার্ভগুলো তোমরা স্টাডি করেছো? হ্যাঁ, না স্যার। তুমি বই স্যার মিলা বইয়ে মিলাই দেখো, এটা আছে। তখন এই ভিসির পিকটা কিন্তু রেজোন্যান্স হয় না, এর আগে হয়। আমি মুখে বলতেছি ভিএল এর পিকটা হয় এর পরে, বা যদি করা হয়, সি ভেরি করা হয়। যাই হোক, এখন আমাদের ফাইনালি, এগুলো ল্যাবে করার কথা ছিল, আমাদের করলাম না, কিন্তু ধরো থিওরিটিক্যালি এগুলো পেলাম। ফাইনালি আমাকে প্লট করতে হবে। তাহলে প্রথমত এখানে আমরা কিন্তু ম্যানুয়ালে যে টেবলটা আছে ওইটা কিন্তু মডিফাই করছি, তাই তো? ওইটা ফলো না করে আমরা এই টেবলটা ফলো করবো, আর এটার জন্য এর উপরেই এই হেল্পিং টেবলটা লাগে। তবে হেল্পিং টেবলে এখানে কিন্তু তোমাদের একটা বাড়তি কাজ করতে হবে। কি কাজ? যে আমি এখানে একসাথে লেখার কারণে এই সির কলামটা তো আমি এখানে মেনশন করিনি, কিন্তু তুমি যখন উপরে লিখবা তোমাকে সির কলামটা মেনশন করতে হবে না ওখানে? বুঝতে পারছো? না স্যার, বুঝি না, আরেকবার একটু বলবেন? এই যে যে টেবলটা পুরোটা কি ইম্পিডেন্সের টেবল না? জি স্যার। এখানে কি আমি সি ভ্যারি করছি না? জি সেটা আমার এখানে আছে, কারণ আমি তো পাশাপাশি লেখার কারণে এখানে নতুন করে ওই কলামটা লিখি না। আর তুমি যখন এই টেবিলের আগে উপরে যখন এই টেবিলটা রাখবা, তাহলে তখন তোমার কি এখানে একটা কলাম বাড়াই নিতে হবে না সি লেখার জন্য? বুঝতে পারছো? স্যার, কোথায় বাড়াতে হবে একটু আবার বলবেন? মনে করো আমার এই অংশটা যদি না থাকতো, তাহলে শুধু ইম্পিডেন্সের টেবিলটা আমি লিখছি, আমার এই অংশটা নাই, এই অংশটা বাদ, তাহলে তাহলে এর শুধু সি ভ্যালু গুলো লিখতে হবে না? জি স্যার। তাহলে এখানে একটা কলাম বাড়াতে হবে, যেটা বলছে যে কলামটা এখানে জি স্যার। আছে। কারণ আমি এইভাবে লিখলে তো ওটা একটা থেকে হয়ে গেছে। তুমি যখন উপরে নিচে টেবিল এই টেবিলটা যখন উপরে দিবা আর এই টেবিলটা নিচে দিবা, তাহলে এই টেবিলের সঙ্গে আর একটা সি লাগবে না? বুঝতে পারছো কথাটা? জি জি স্যার। স্যার, বুঝছি। কারণ হলো তুমি পুরোটা একসাথে দিতে গেলে কিন্তু এত জায়গা পাবে না খাতায়, মানে লিখতে পারবে না, স্পেস কম হবে। ওকে, তাহলে এইভাবে করে আমরা তাহলে ম্যানুয়ালের টেবিলটা বাদ দিয়ে তার পরিবর্তে দুইটা টেবিল এখানে আসলাম। একটা এইটা যেটা আছে হুবহু সেটা, তবে এই অংশটা তো এটা সাইড নোট দিচ্ছিলাম, এটা লেখার কোনো দরকার নেই। আর এটার সঙ্গে আমরা একটা কলাম বাড়াইতে হবে। তাহলে আমরা মোটামুটি ডেটাটা হাতে পেয়ে গেলাম। হাতে পাওয়ার পরে এখন আমরা দেখি যে আমাদের কি চাচ্ছে। এখন আমাদের এই রিপোর্টে কি কি আসবে সেটা একটু বলি। রিপোর্টের কোশ্চেন 2টা বাদ। এটা আসলে বুঝে শুনে প্রশ্নটা করছে কিনা। ড্র দ্য ভেক্টর ডায়াগ্রাম এট রেজোন্যান্স। রেজোন্যান্সের ভেক্টর ডায়াগ্রাম তো খুব সংক্ষিপ্ত ভেক্টর ডায়াগ্রাম, এটা আমরা জানি, কারণ ভিএলবিসি সব জিরো। এটা এমন কিছু না, এটা তাহলে এটা দরকার নেই, তাহলে তুমি এই প্লটটা করবা, ঠিক আছে? ওকে স্যার। এই প্লটটা গ্রাফে করবা। এখন কিন্তু গ্রাফে প্লট করাটা বেশি কঠিন না, কারণ তোমার হাতে সব ডেটা আছে। তুমি সি ভ্যারি করতেছো, তাহলে আইএস কত হবে, পারফেক্ট কত হবে, বিসি কত হবে, এটা আমরা একটু হালকা দেখতে পারি। দেখবো? জি স্যার।
এটা গ্রাফিং করতে হবে, তবে আমি হালকা দেখি। স্যার এখানে কি প্রতিটার জন্য ক্যালকুলেশন দেখাইতে হবে? না না, ক্যালকুলেশন তুমি তোমার রাস্তাটা করলেই হবে, স্যাম্পল একটা একটা করে দেখাবা। স্যার শুধু একটা দেখাইলেই হবে? একটা না, একটা 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 বলিনি, আমি বলছি একটা একটা। যেমন ধরো প্রত্যেক টাইপের জন্য একটা করে দেখা। আচ্ছা, এখন প্লট যদি আমরা করি, মনে করো এদিকে সি ম্যানুফ্যাকচারিং, আর এদিকে তো আমি প্রথমে কারেন্টটা প্লট করবো। তখন কি অবস্থা হবে? কারেন্টটা তো খুবই পরিষ্কার, একটা লো থেকে ম্যাক্সিমাম হয়ে আবার কমে যাবে। তাহলে তোমার 70 যদি আমার ইয়ে হয়, 49 56। আমি এখন তো রেফার ভাবে করতেছি না, র্যান্ডম করতেছি। তাহলে কারেন্টটা এখানে ম্যাক্সিমাম আছে, এই টাইপের প্লট হবে, তাই না? এটা দেখে বোঝা যাচ্ছে না যে এই টাইপের প্লট হবে? বলা যায়? জি স্যার। এটা তো ফ্রি হ্যান্ড ড্র করবো না, গ্রাফ পেপারে হিসাব করে করে করতে হবে। তাহলে এটা হলো কারেন্টের প্লট। এখন আসো, পাওয়ার ফ্যাক্টরের প্লট কি হবে? তুমি এদিকে যেহেতু কারেন্ট হচ্ছে, তোমার শুধু হচ্ছে এদিকে তুমি পাওয়ার ফ্যাক্টর দেখো। পাওয়ার ফ্যাক্টর ধরে নাও যে এটা হচ্ছে 1, তাহলে এখানে 1, এর আগের গুলো কিন্তু কম। তাহলে এই জায়গাটা 1, এর আগের গুলো কম, পরের গুলাও কম, তাই না? তাহলে এই ধরনের প্লট হয়, তাই তো? কি বলা জি যায়? স্যার। এখন তোমাকে মেনশন করতে হবে যে মানে এটা কার কাজ ছিল। এটা ছিল আইএস এর কাজ, আর এটা কার কাজ? পাওয়ার ফ্যাক্টরের কাজ। পাওয়ার ফ্যাক্টরের কারণে তোমাকে আবার একটা জিনিস বলতে হবে, যেমন এই জায়গাটা তুমি বলবো কি ইউনিটি, তাই না? এই জায়গাটা হচ্ছে ইউনিটি, আর এদিকে কি লিডিং, আর এদিকে কি, এরকম হবে না? জি স্যার। এরপরে আসে তোমার ভিসির প্লট। ভিসিটা কিন্তু প্রথম দিকেই ঠিক হবে। ভিসির একটা স্কেল তুমি এখানেই ধরতে পারো, তা তোমার তো 3000 কার্ভ এক প্লটে পড়াতে যাবে। ভিসির স্কেল এখানে আলাদা, মানে তাহলে এটা এক সাইডে হয়তো কারেন্ট স্কেল দেখাবা, আর সাইডে ভোল্টেজ স্কেল। ভোল্টেজ প্রথম দিকেই কিন্তু ঠিক পেয়ে যাবে, তারপরে আস্তে আস্তে কমবে। তাহলে আমরা এটা একটু পরে লিখলে ভালো হতো, দেখাতে একটু অসুবিধা হচ্ছে। তাহলে মনে করো শুরুর দিকে, মানে দ্বিতীয় বেলাতেই মনে হয় আমরা পিক করি, তারপরে তো ছোট কনভার্ট, এই টাইপের প্রবলেম। মানে এখানে পিক যেখানে হচ্ছে ওখানে কিন্তু না, তার আগে হচ্ছে। তাহলে এটা কিসের প্লট? এখন তুমি এটার বেলায় দেখো, এটার বেলায় দেখো যে লিড হচ্ছে, আর এটা হচ্ছে হুবহু এরকম ভাবে আমি তা বলিনি, মানে অনেকটা শেপটা কেমন ভাবে তাই আমি দেখাইলাম। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এদিকে তুমি পাওয়ার ফ্যাক্টর দেখাইলা, আর এদিকে তাহলে এটাকে ভিসি দেখো, ভোল্টেজ। তাহলে তুমি এই সাইডে লিখবে ভোল্টেজ, এদিকে থাকবে ভোল্টেজ, আর এদিকে থাকবে কারেন্ট। আর এখানে তো একটা
তাহলে এটা প্লটটাও হয়ে গেল। ফাইনালি তোমাকে একটা স্পেশাল রিপোর্ট দিতে হবে, এটা এখানে উল্লেখ করা নাই, আমি মুখে বলে দিচ্ছি। তাহলে কোশ্চেন 1 তো আমরা বুঝলাম, আর কোশ্চেন 2 এটা দরকার নেই। এই জায়গাটায় কোশ্চেন 2 তুমি কি দিবা, যে এক্সপ্লেইন হাউ attainment of complex engineering problem is confirmed through this project. কি হবে কোশ্চেনটা? কি হবে? Explain how attainment of complex engineering problem is confirmed through this project. শুনতে পেয়েছো? জি স্যার। এখন এইটার উত্তরে কি লিখবা আমি হেল্প করতেছি তোমাদের। এটা উত্তর লেখার জন্য লেসন প্ল্যানটা মাথায় রাখতে হবে। তুমি বলতে পারো, প্রয়োজনে এই ম্যাপটাও ওখানে দেখাইতে পারো, যে as per lesson plan complex engineering problem have to be conducted so that the knowledge profiles, complex engineering problem attributes, and complex engineering attributes mentioned in the following table is achieved. মানে প্রথমে ভেবে বলবো যে আমাদের লেসন প্ল্যান অনুযায়ী আমাদের নিম্নলিখিত টেবলের আলোকে আমাদের কিছু নলেজ প্রোফাইল, কিছু কম্পিউটার প্রবলেম অ্যাট্রিবিউট এবং কিছু কম্পিউটার অ্যাট্রিবিউট আমাদের অ্যাচিভ করতে হবে। তাহলে তুমি তার কথাটা বলার পর পর এই টেবিলটা দিয়ে দিলা, তো টেবিলের মধ্যে দেখতে পাচ্ছ 4টা, 3, 7টা, 8টা জিনিস আছে। এবারে 1 বাই 1 তুমি ব্যাখ্যা করো। তাহলে প্রথমে তুমি এবার যেটা করবা, এইটা বলতে গিয়ে তুমি ওই 4টা নিয়ে আসো, পুরোটা আনার দরকার নেই, তুমি শুধু একবার আনবা হলো শুধু এইটা, এই K1 থেকে K8 এই টেবিলটা নিয়ে আসো। বুঝতে পারছো? তুমি বলো যে উই নো, প্রথমে বলো যে নাও the list of knowledge profile, list of communication problem attributes and list of communication active attributes have been mentioned in the following tables. দিয়ে তুমি প্রথমে এই টেবিলটা দাও, এই যে এটা K1 থেকে K8, তারপরে P1 থেকে P7, তারপরে A1 থেকে A5। এখন আমাদের প্রথম কথা ছিল K3, 4, 5, 6 গুলো আমরা তুমি বলবা যে প্রথমে লিখবা এরকম, তুমি খেয়াল করো, প্রথমে লিখবা যে অ্যাটেইনমেন্ট অফ K3, একটা হেডিং দিবা। তারপরে বলবা আমাদের K3 থেকে শুরু ছিল নাকি? K3 থেকে শুরু ছিল না? জি স্যার। তাহলে প্রথমে বলবা অ্যাটেইনমেন্ট অফ K3 as these projects includes the basic network theorems of AC/DC circuits, so K3 have been achieved. খুব সংক্ষেপে লিখলেই হবে। এবার অ্যাটেইনমেন্ট অফ K4 as these projects have been conducted using the special electrical knowledge on series resonance and filter, so K4 is achieved. তুমি এক লাইন খুব সংক্ষেপে বললেই হবে। তারপর অ্যাটেইনমেন্ট অফ K5 তুমি বলো যে as these projects includes designing the resistance parameter R, so K5 have been achieved. তারপরে অ্যাটেইনমেন্ট K6 বলো as in this project during designing the resistance parameter R, the discrete fixed resistance available for engineering design have been considered, so K6 have been achieved. মানে আমরা প্রথমে তো রেঞ্জ বের করলাম, ওইটা হলো ডিজাইন ছিল, রেঞ্জ থেকে যে একটাই গেলাম সেটা ছিল K6, মানে আমরা একটা প্র্যাকটিসে গেলাম, তাহলে এটা হয়ে গেল। এরপরে বলো অ্যাটেইনমেন্ট অফ P1 as through this project we knowledge profiles of K3, K4, K5 and K6 have been performed
সো P1 হ্যাভ বিন অ্যাচিভড হয়ে গেল। তারপরে as this problem involves some conflicting issues like ranging this resonance current within a minimum to maximum value, and designing of resistance was considered from those range of current. So P2 have been achieved. As the projects, it is in this project, it is possible to solve the project in multiple ways. So P3 have been achieved. এখানে তিনটা বলার পরে আরেকটা কথা একটু বলতে হবে, আমার এই কথাটা একটু খেয়াল করো। প্রথমে তুমি আগেরটাতে একই স্টাইলে 4টা বলে ফেললা, এখানে একই স্টাইলে 3টে বলে ফেললা। এবার তুমি একটা কমেন্ট করবা যে as per the condition of attainment of functional problem, it should have the characteristics of P1 and some or all of P2 to P7. In our project, we have attained P1, P2, and P3. So, through this project, the complex engineering problem have been conducted. Last day, attainment of complex engineering activities, A1. এবার তুমি বলবা, for this project, we need to collect several discrete electrical circuit elements and machineries to complete the design. So A1 have been attained. Thus, in this way, through these projects, we have performed an experiment for attaining knowledge profiles K3, K4, K5, and K6, considering problem attributes of P1, P2, and P3, and complex engineering activities of A1. And thus, through these projects, complex engineering problem have been conducted. কি বুঝলা? কথাটা বোঝা গেছে সবকিছু? জি স্যার। এখন তোমরা নিজের মতো করে লেখো, বেশি কথা লেখার কোনো দরকার নেই। এখানে কে কত অল্প কথায় বিষয়টা বোঝাতে পারবা, এটাই হলো এখানে দক্ষতা বিষয়। সেই জন্যই কিন্তু প্রথমেই খুব কৌশলে আমরা কয়েকটা কাজ করছি। দেখো, আমরা এইটার আলোচনার শুরুতেই আমাদের এই টেবলটা আগে নিয়ে আসছি, যে আমাদের এই প্রবলেমের মাধ্যমে এই টেবিলে যা যা আছে সেগুলো অ্যাটেন্ড করতে হবে। তারপরে কৌশলে আমি কি নিয়ে আসছি হলো এই 3টা টেবল। কারণ তুমি মুখে বলার চেয়ে টেবলের সব কথা আছে, তারপরে তুমি এক লাইন করে বললেই এটা হয়ে যাচ্ছে। মোটামুটি এইভাবেই আর কি তোমাদের ইয়ে করতে হবে। এখন তোমাদের প্রত্যেকটা গ্রুপের আমি বলবো যে তোমরা গ্রুপের প্রত্যেকেরই আলাদা তার নিয়ে কাজ করতে হবে, এবং আলাদা কাজ করলে একটা সুবিধা আছে। ধরো গ্রুপ 1 1 থেকে 5 জনের, তাহলে 5 জনই নিজের মতো করে ইন্ডিপেন্ডেন্ট ক্যালকুলেট করার পরে এবার তোমরা ওগুলো শেয়ার করো। তখন যখন কারোটা মিলবে না, ওখানে আলোচনা করলে কারো ভুল থাকলে কিন্তু বের হয়ে আসবে। বুঝতে পারছো? তাহলে জি আমরা স্যার। আজকে যাদের অ্যাটেন্ডেন্স হয়নি আমি দিয়ে দিব, তবে আমরা এখানে আমাদের লেকচারটা তাহলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার সালাম।